হু হু করে সংক্রমণ বাড়ায় রাজশাহী মেডিকেলে রোগীর প্রবল চাপ, স্বজনদের অবাধ যাতায়াতে ঝুঁকিতে নগরবাসী। মেডিকেলের বাইরে যেতে হচ্ছে, ডিসপেন্সারিতে যেতে হচ্ছে, খাবার জন্য হোটেলে যেতে হচ্ছে। বাইরে রাতেই হয়, সব ওষুধ তো আর এখান থেকে হয় না। দ্রুত নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা। যারা আত্মীয় স্বজন আসছে তারা কিন্তু ভ্যাকসিনেটেড না, ওরা আবার বিভিন্ন দোকানপাটে যাচ্ছে, সেখানে তো একটা ছড়ানোর একটা সম্ভাবনা থাকছেই। আমি অবশ্যই জেলা প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে এই বিষয়টি সতর্ক থাকার জন্য এবং কড়াকড়ি আরোপ করার জন্য বলব। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে মেগা প্রকল্পগুলোয় আগুনে ক্ষতি ঠেকাতে নিরাপত্তা বলয়, স্থাপিত হচ্ছে 11টি ফায়ার স্টেশন, থাকবে অত্যাধুনিক যন্ত্রপাতি, আগামী বছরই শেষ হবে কাজ। সমন্বয়হীন সংস্কারে গর্ত আর যানজটে নগরী এখন কক্সবাজার, বিকল্প না রাখায় দুর্ভোগ চরমে, বর্ষার আগে শেষ হচ্ছে না কাজ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের নিয়ন্ত্রণহীন চলাফেরা করোনার উচ্চ ঝুঁকিতে ফেলছে নগরবাসীকে। এতে বাড়ছে করোনা সংক্রমণের হার ও মৃতের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণ করা না গেলে ভয়াবহ হতে পারে এর প্রভাব। শহরের সাধারণ মানুষকে ঝুঁকিমুক্ত রাখতে পুলিশ ও জেলা প্রশাসনকে কঠোর হতে বললেন সিটি মেয়র। রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে করোনা আক্রান্ত রোগীদের চাপ। বিভাগীয় এই হাসপাতালটিতে করোনা চিকিৎসায় অক্সিজেন সুবিধায় 8টি ওয়ার্ডে 232 শয্যায় চিকিৎসা নিচ্ছেন করোনা রোগীরা। 2টি পিসিআর ল্যাব ও রোগীদের জন্য 17টি আইসিইউ সেবা থাকায় চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা সহ বিভাগের 8 জেলার পাশাপাশি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলা থেকেও আসছেন করোনা রোগী। শয্যার তুলনায় করোনা রোগী বেশি হওয়ায় হাসপাতাল ফেরত রোগীরা চিকিৎসা নিতে ঘুরছেন শহরেও। রোগীর সেবায় পাশে থাকা স্বজনরা ওষুধ কেনা, খাবার সংগ্রহ সহ কারণে অকারণে সকলের সাথে অবাধে মিশছেন। তাতে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে পড়ছে রাজশাহী শহর। মেডিকেলের বাইরে যেতে হচ্ছে, ডিসপেন্সারিতে যেতে হচ্ছে, খাবার জন্য হোটেলে যেতে হচ্ছে। বাইরে রাতেই হয়, সব ওষুধ তো আর এখান থেকে হয় না। পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত ও হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির পর রাজশাহীতে শনাক্ত হয়েছে 50% ওপরে, বেড়েছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে রাজশাহীকে উচ্চ মূল্য দিতে হবে বলছেন বিশেষজ্ঞরা। করোনার সংক্রমণ যে হারে বাড়ছে, এটি কিন্তু মানুষের জীবন বাঁচানোটা খুব দূর হয়ে দাঁড়াবে। যারা আত্মীয় স্বজন আসছে তারা কিন্তু ভ্যাকসিনেটেড না, সেটা আবার একটা অসুবিধা, এবং ওরা আবার বিভিন্ন দোকানপাটে যাচ্ছে, সেখানে তো একটা ছড়ানোর একটা সম্ভাবনা থাকছেই। এই অবস্থা থেকে উত্তরণে রোগীর স্বজনদের অবাধ চলাফেরা ঠেকাতে জেলা প্রশাসক ও নগর পুলিশকে কঠোর হতে বলছেন নগরপিতা। আমি অবশ্যই জেলা প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে এই বিষয়টি সতর্ক থাকার জন্য এবং কড়াকড়ি আরোপ করার জন্য বলব। গেল এক সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন 53 জন, যার মধ্যে শুধুমাত্র রাজশাহীর বাসিন্দা 23 জন, আর আক্রান্ত হয়েছেন 452 জন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, 2 সপ্তাহের মতো রাজশাহীতে করোনার যে সংক্রমণ সেটি কিন্তু বেড়েই চলেছে এবং সেটি আনুপাতিক হারেই বাড়ছে। আমরা প্রতিদিনই দেখছি যে সবশেষ যে করোনার রিপোর্ট সেটি কিন্তু আমাদের 448 জনের পরীক্ষা নমুনায় 197 জনের করোনা ধরা পড়েছে। এভাবে কিন্তু আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও আনুপাতিক হারে যেহেতু বাড়ছে, সবাই কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই ভালো চিকিৎসা পাওয়ার জন্য আসছেন। এখানে কিন্তু এক ধরনের চাপ তারা দিচ্ছেন এবং এই কারণে চিকিৎসকদের কিন্তু বাড়তি একটি ঝামেলা হচ্ছে এবং তাদেরকে এই বিপুল সংখ্যক রোগীকে কিন্তু একই সাথে যেমন তারা ভর্তিও নিতে পারছেন না বা সুচিকিৎসাও কিন্তু করতে পারছে না। যারাই ভর্তি আছেন
তারাও সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন কিনা তা নিয়েও কিন্তু বেশ কিছু দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। সব মিলে বেশ কিছু রোগী আমাদেরকে বলেছেন, করোনা আক্রান্ত রোগী, তারা কিন্তু অক্সিজেন সংকটে কিছুটা রয়েছেন এবং এই কারণে কিন্তু তাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের অক্সিজেন সংকট নেই এবং 232টি আসলে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বেড রয়েছে এখানে, যার প্রতিটি কিন্তু রোগী ভর্তি রয়েছে এবং সবার যে সুচিকিৎসা সেটা কিন্তু তারা নিশ্চিত করছেন। তবে এভাবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, আগামীতে এই আসন সংখ্যা আরও বেশি, শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানি। সব মিলিয়ে আসলে রাজশাহী জেলা সিভিল সার্জন, জেলা প্রশাসক তারা কিন্তু একটি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন যে রাজশাহীতে যেহেতু সীমান্তবর্তী শহর এবং করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে বিকেল 5টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত সব ধরনের দোকানপাট এবং সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে একটি বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যাতে করে জনসমাগম না হয় এবং করোনা ভাইরাস খুব বেশি না ছড়ায় সে দিক নির্দেশ কিন্তু তারা দিয়েছেন। পাশাপাশি একই সাথে চাঁপাইনবাবগঞ্জের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে মোহনপুর, তানোর, গোদাগাড়ি, এই অঞ্চলের মানুষ যারা যাতে বাইরে যেতে না পারে সেই জন্য কিন্তু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী জেলা, সেখান থেকে কিন্তু ইন্ডিয়ান বেশ কিছু ভারতীয় করোনার যে ধরন সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে এবং পরবর্তীতে কিন্তু সেখানে লকডাউন চলছে, কিন্তু সেখানকার অনেক মানুষই লকডাউন চলার কারণে রাজশাহীতে এসে এখান থেকে বাস ধরে বিভিন্ন জেলায় তারা গমন করছেন। এই কারণে রাজশাহীতেও সেই ইন্ডিয়ার করোনার যে ধরন সেটি কিন্তু ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে, সেই জন্য এই বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছে। সব মিলে এখন পর্যন্ত যেটি বলা যায়, গত 24 ঘন্টায় রাজশাহীতে 7 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছিল, তার মধ্যে 3 জনই চাঁপাইনবাবগঞ্জে ছিল। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজশাহী থেকে করোনার সর্বশেষ। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশে কোভিড-19 মোকাবেলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। গতরাতে বাংলাদেশে মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। যুক্তরাষ্ট্রে 2020 সালের মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে কোভিড-19 মোকাবেলায় $84 মিলিয়ন বেশি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে, যার মধ্যে এই দফায় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম ও রোগীদের শরীরের অক্সিজেন মাত্রা নিরূপণের যন্ত্র অক্সিমিটার রয়েছে। মার্কিন সরকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর মাধ্যমে এই সহায়তা পাঠায়। এছাড়াও এই মাসে USAID আরও 2বার বিমানযোগে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। দেশে চলমান মেগা প্রকল্পে আগুনে ক্ষতি ঠেকাতে স্থাপন করা হচ্ছে 11টি অত্যাধুনিক ফায়ার স্টেশন এবং উদ্ধার কেন্দ্র। এর মধ্যে শুধুমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্রেই হবে 2টি এবং চট্টগ্রামের কর্ণফুলী টানেলে হবে 1টি ফায়ার স্টেশন। এসব স্টেশনে থাকবে 68 মিটার দৈর্ঘ্য লোডারের পাশাপাশি আধুনিক সব যন্ত্রপাতি। আগামী বছরে সম্পন্ন হবে স্থাপনের কাজ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ বর্তমানে লাখো কোটি টাকার অর্ধশত মেগা প্রকল্পের কাজ চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু এবং কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যোগাযোগের জন্য টানেল, সে সাথে চলছে মেট্রো রেল সহ বেশ কিছু বড় বড় স্থাপনা নির্মাণের কাজ। চলমান উন্নয়ন কাজের সংখ্যা থেকে যায় নানা ধরনের দুর্ঘটনার পাশাপাশি নাশকতা সৃষ্টির। গুরুত্ব বিবেচনা করে এখানে কোনো ধরনের স্যাবোটেজ যেন ঘটতে না পারে, ঘটলেও যেন সেটাকে নিবারণ করা যায়, সেজন্য অত্যাধুনিক যে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এগুলি গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই অবস্থায় দেশের মেগা প্রকল্পকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে অগ্নি নিরাপত্তা বলয়। বিশেষ করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এলাকায় 2টি, সাভার এবং গাজীপুর গার্মেন্টস শিল্প এলাকায় আরও 2টি বিশেষায়িত ফায়ার স্টেশন ও রেস্কিউ সেন্টার হবে। সে সাথে চট্টগ্রামের কর্ণফুলী টানেল কেন্দ্রিক 1টি এবং খুলশী এলাকায় ভারী শিল্প ভিত্তিক আরও একটি স্থাপনা করতে যাচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। রূপপুর ফায়ার স্টেশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ হবে রাশিয়ায়। বিভিন্ন ধরনের স্পেশাল ইকুইপমেন্ট আছে, ফায়ার টেন্ডার আছে,
তারপরে আপনার ফায়ার সাপ্রেশনের জন্য যে আধুনিক যন্ত্রপাতি সেগুলো আছে, তারপরে অন্যান্য ছোটোখাটো যে সমস্ত যন্ত্রপাতি আছে সেগুলো আছে, বেশি করে পাম্প আছে। এই প্রকল্পের আওতায় নগরীর 2টি সহ বৃহত্তর চট্টগ্রামের 5টি নতুন স্টেশন হবে। এর মধ্যে রয়েছে কুমিল্লা, কক্সবাজার এবং বান্দরবান। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কারণে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যাবে বলে মনে করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর সুবিধা হচ্ছে এখান থেকে আমরা যেমন দ্রুত ওই স্টেশন থেকে কাছাকাছি যে কোনোখানে দুর্ঘটনা ঘটলে বা কোনো লোক আটকা পড়লে আমরা দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করতে পারবো। বর্তমানে দেশের 64 জেলায় মোট 456টি ফায়ার স্টেশন রয়েছে। গত বছরই দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছিল এ ধরনের 11টি ফায়ার স্টেশন এবং রেস্কিউ সেন্টার নির্মাণের কাজ, কিন্তু করোনা সংক্রমণের কারণে কাজে কিছুটা ধীরগতি ছিল। তবে সব জটিলতা কাটিয়ে আগামী বছরেই দৃশ্যমান হতে যাচ্ছে এই 11টি ফায়ার সার্ভিস এবং রেস্কিউ সেন্টার। চট্টগ্রামের নির্মাণাধীন কর্ণফুলী ফায়ার স্টেশন এবং রেস্কিউ সেন্টার থেকে কমল দে, সময় সংবাদ। পর্যটন শহর কক্সবাজারের শহরের প্রধান সড়ক, উপসড়ক, নালা সবগুলো একযোগে চলছে সংস্কার কাজ। এতে পুরো শহর হয়ে উঠেছে গর্ত ও যানজটের নগরী। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও কক্সবাজার পৌরসভা এই দুই প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণেই চরম দুর্ভোগের অভিযোগ সচেতন মহলের। তবে দুইটি প্রতিষ্ঠানের কেউই বর্ষার আগে কাজ শেষের আশ্বাস দিতে পারেনি। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন শহর কক্সবাজারের বাজারঘাটার প্রধান সড়ক। সড়কের এক পাশে গর্ত করে বসানো হয়েছে গোল আকারের বড় ড্রেনের চাকা। সড়কের অপর প্রান্তে সারিবদ্ধ যানবাহনের জট, যেখানে সাধারণ পথচারীদের পায়ে হেঁটে চলার পথও রুদ্ধ। শহরের প্রধান সড়কের লালদিঘির পাড় থেকে শুরু করে রুমালিয়ার ছড়া পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা জুড়ে চলছে খোঁড়াখুঁড়ি। শহরের হাসপাতাল সড়কে চলছে পৌরসভার তত্ত্বাবধানে নালা নির্মাণের কাজ। এতে মানুষের চলাচলের পাশাপাশি যানবাহন চলাচলও দুর্ভোগের শেষ নেই। এতে চরম ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিকল্প রোড না রেখে মেইন সড়কে যে কাজটা করা হচ্ছে, এটার জন্য আম জনতার সমস্ত মানুষ অনেক কষ্ট দুর্ভোগে আছে। যেখানে 5 মিনিট লাগার কথা সেখানে মানুষের ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। সাধারণ মানুষজন চলাফেরা করতে পারতেছে না ওখানে যে অবস্থা। এতদিন ধুলার যন্ত্রণায় বাঁচতেছিলাম না, এখন আবার কাদার যন্ত্রণা। প্রধান সড়কের কাজ করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আর উপসড়কের কাজ করছে কক্সবাজার পৌরসভা। এই ব্যাপারে প্রতিষ্ঠান দুটির সমন্বয়হীনতার কারণেই দুর্ভোগ বলছেন সচেতন মহল। যে উন্নয়ন জনগণকে দুর্ভোগ পোহাতে হয় সে উন্নয়ন তো আমরা চাই না। পৌরসভা এবং উন্নয়ন কর্তৃপক্ষ এই দুজনের মধ্যে কিন্তু সমন্বয় নাই এবং যার পরিণাম ভোগ করতে হচ্ছে সাধারণ জনগণের। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে বর্ষার আগে গর্ত ভরাট করে দেয়া হবে, আর পৌরসভা বলছে বর্ষার আগে কিছু সড়কের কাজ শেষ করার চেষ্টা চলছে। দ্রুততম সময়ে এই সাইডের রাস্তাগুলো যে আছে এগুলো যেন ঠিক করে, এই স্তরগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হবে এবং এটা আমরা মনে করি যে ইনশাল্লাহ আগামী বছর জুন মাসের দিকে এই রাস্তার কাজ শেষের দিকে চলে যাবে। জোর তৎপরতা চালাচ্ছে যাতে বর্ষার আগে কিছু কিছু উপসড়কগুলি আমরা যাতে ঢালাই দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান যাতে চলাফেরা করতে পারে। কক্সবাজার পৌরসভা বাস্তবায়ন করছে 140 কোটি টাকা ব্যয়ে প্রায় 24 কিলোমিটার রাস্তা, 23 কিলোমিটার নালা ও 23 কিলোমিটার লাইটিং এর কাজ। আর উন্নয়ন কর্তৃপক্ষ 5.2 কিলোমিটার প্রধান সড়ক বাস্তবায়ন করছে প্রায় 258 কোটি টাকায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, তবে তা ত্রুটিপূর্ণ। ফলে বছরের পর বছর বর্ষা মৌসুম এলেই ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর দুই তীরের মানুষকে বন্যা আতঙ্কে থাকতে হয়। সামান্য বৃষ্টি কিংবা ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে প্রতি বছরই একাধিকবার ভেঙে সৃষ্টি হয় বন্যার। এবছরও তার ব্যতিক্রম হয়নি। স্থায়ী সমাধানের দীর্ঘদিনের দাবির মুখে বরাবরের মতো পানি উন্নয়ন বোর্ড এবারও আশ্বাস দিয়েই মুক্ত। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। গত বছরের জুলাইয়ের মাঝামাঝি সময় ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি ঢলের পানির তোড়ে এভাবেই বাঁধের মুহুরী অংশের উত্তর দৌলতপুর এবং কহুয়ার একাধিক অংশে ভাঙনের সৃষ্টি হয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছিল 30টিরও বেশি গ্রাম। এভাবে প্রতি বছরই এসব এলাকার বাসিন্দাদের একাধিকবার বন্যার কবলে পড়তে হয়। প্রতিবারই মাঠের ফসল, পুকুরের মাছ, বসতি, ঘরবাড়ি আর এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতির পর স্থানীয়দের পক্ষ থেকে জোর দাবি ওঠে স্থায়ী সমাধানের।
এবারও রবিবার রাতে বাঁধের ফুলগাজীর উত্তর শ্রীপুরে ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। বৃষ্টি বাড়লে বাড়বে নতুন নতুন স্থানে বাঁধ ভাঙার শঙ্কাও। তাই স্থানীয়দের ওই একই দাবি, টেকসই বাঁধ চাই। পানি লিক করি পরে ওই যে 100-র উপরে বস্তা দিছি, রাখতে পারিনি। প্রত্যেক বছর ক্ষয়ক্ষতি হইতেছে, এটার কোনো সমাধান পাইতেছি না আমরা। পানি উন্নয়ন বোর্ডে যেভাবে আপনার এই 5-এর ইয়ার্ড কাজটা করাইছে, ঠিকাদার কাজ করছে, ওইখানে গাফিলতির কারণে আমাদের এখানে বাঁধটা ভাঙা। বাঁধ ভাঙার পরিদর্শনে এসে বাঁধের ত্রুটির কথা জানিয়ে ফুলগাজীর কৃষি কর্মকর্তা জানালেন, কৃষকদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে এই সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার কথা। কিন্তু যদি প্রতি বছরে এভাবে কোনো মতো দায়সারাভাবে বাঁধ দিয়ে যদি রাখা হয়, তো এই সমাধান কখনো স্থায়ীভাবে হবে না। এই জন্য পার্মানেন্ট বাঁধ দিতে হবে, যেগুলো জায়গায় বাঁধ আছে, এবং সেইগুলোতে গেট সিস্টেম করতে হবে, সুইচ গেট সিস্টেম। তবে স্থায়ী সমাধানে বাঁধের ত্রুটি সারিয়ে নিয়ে পুনর্নির্মাণে দ্রুত কাজ শুরুর কথা প্রতি বছরের মতো এবারও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ডিপিটা অনুমোদন হলে আমরা পুরো প্রজেক্টটাকে রিহ্যাবিলিট করলে আশা করি এলাকার যে কষ্ট সেটা দূর হবে। 150 কোটি টাকা ব্যয়ে এই 122 কিলোমিটার বন্যা প্রতিরক্ষা বাঁধটি নির্মাণ হয়েছিল 10 বছর আগে। নির্মাণের পর থেকেই এই বাঁধে প্রতি বছরই কোটি কোটি টাকা মেরামতের জন্য ব্যয় করতে হয়। আর এই কাজে গত বছরও 2,13 লাখ টাকা মেরামতের জন্য ব্যয় করতে হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। স্থানীয় বাজারে দাম না পেলেও পাল্প, জুস সহ নানা পণ্য তৈরির কারখানায় সরবরাহ করে লাভবান হচ্ছেন রাজশাহী অঞ্চলের গুটি জাতের আম চাষিরা। দেশে বিদেশে আমের তৈরি বিভিন্ন খাদ্যপণ্যের চাহিদা বাড়লেও গ্যাস সংযোগ না থাকায় বাজার ধরে রাখতে পারছেন না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। কাঁচামালের সহজলভ্যতায় ওই অঞ্চলে গ্যাস ভিত্তিক জ্বালানি সংকট দূর করতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। রাজশাহীর গোদাগাড়ি ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ, ক্যামেরায় ছিলেন মোমেন হোসেন। সরকারি নির্দেশনা মেনে গাছ থেকে আম নামাতে ব্যস্ত বাগান মালিক ও শ্রমিকরা। খোলা বাজারে বিক্রির পাশাপাশি এসব আমের একটি অংশ যাবে বাগানের কাছাকাছি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরির কারখানায়। খিরসা, গোপালভোগ, ফজলি এটা আমরা বাইরে বাজারজাত করি, আর যেটা গুটি আম বা ছোট সাইজ সেগুলো আমরা সাপ্লাই দিই। যে আমগুলো আমাদের আগে বিক্রি হতো না, এই আমগুলো আপনার বাজার ভ্যালুয়েশন অনুযায়ী তারা আমাদের একটা রেট দেয়। কারখানায় আসার পর কয়েক ধাপের মান পরীক্ষায় উত্তীর্ণ হলে তা দিয়ে তৈরি করা হয় আচার ও জুস তৈরির উপকরণ পাল্প। বিএসটিআই এবং ইন্টারন্যাশনাল আইন আমরা বিআরসি, হ্যাসাপ, জিএমপি এগুলো মেনটেন করি। অল কাইন্ডস অফ ডিফেক্ট রিমুভ করা হয়। দেশে বিদেশে জুস সহ প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে বছর বছর, তবে উৎপাদন খরচ বেশি পড়ায় বাজার ধরতে পিছিয়ে পড়ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ডাইরেক্টলি আমরা ইউজ করি ইলেকট্রিসিটি, আমাদের নিজস্ব ডিজি আছে, এটা খুব ব্যয়বহুল, এটা গ্যাসে রূপান্তর করতে পারি। একটা প্রোডাক্ট যদি 70% আপনার তৈরি করতে খরচ কমে আসে, সেই প্রোডাক্টের এমনি কিন্তু দাম কমে আসবে। অঞ্চলভিত্তিক শিল্প কারখানার সম্প্রসারণে বিদ্যমান সংকট দূর করতে সরকারকে দূরদর্শী নীতি কৌশল নিয়ে কাজ করার পরামর্শ অর্থনীতিবিদদের। এখন কিন্তু আপনার ন্যাচারাল গ্যাস কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু কমে যাচ্ছে, তাহলে আপনাকে যে লিকুইড গ্যাস সেটার ইউজ করার কথা আপনাকে চিন্তা করতে হবে। রিনিউয়েবল এনার্জির কথা আপনাকে চিন্তা করতে হবে ব্যবসাকে সাস্টেইন করার জন্য। এই অঞ্চলে আম, টমেটো সহ নানা জাতের কৃষি পণ্যের উৎপাদন বাড়লেও এসব পণ্য প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত বড় কোনো শিল্প কারখানা গড়ে না ওঠায় একদিকে কৃষকরা যেমন বাজার প্রতিযোগিতার সুফল থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি দেশে এবং বিদেশে সম্ভাবনাময় বাজার ধরতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এসব পণ্য প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, গোদাগাড়ি, রাজশাহী। করোনা পরিস্থিতিতে ব্রিটেনের চেয়ে ভালো অবস্থানে থাকার পরও নতুন করে সবুজ তালিকা থেকে পর্তুগালকে বাদ দিয়েছে দেশটি। বিষয়টিকে সম্পূর্ণ রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত বলেছেন পর্তুগিজ সহ অভিবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এতে কোয়ারেন্টাইনের ঝামেলা এড়াতে ভ্রমণ পরিকল্পনা বাতিল করা সহ এরই মধ্যে পর্তুগাল ছেড়েছেন কয়েক হাজার ব্রিটিশ পর্যটক। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। করোনা পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে থাকায় পর্যটন খাতকে চাঙ্গা করতে আর অর্থনীতি স্বাভাবিক করতে সীমান্ত খুলে দেওয়া সহ অনেক বিধিনিষেধ শিথিল করেছে পর্তুগাল। যুক্তরাজ্যের সবুজ তালিকায় থাকায় চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় আসরের ফাইনালের ভেন্যু হয় পর্তুগাল। অল ইংলিশ ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মের শেষ সপ্তাহে বিপুল সংখ্যক ব্রিটিশ পর্যটকদের আগমন ঘটে দেশটিতে। সমর্থকরা ফিরে যাওয়ার পরপরই পর্তুগালকে সবুজ তালিকা থেকে সরিয়ে ফের আমবার অর্থাৎ বিপজ্জনক তালিকায় ফেলে যুক্তরাজ্য।
এমন পরিস্থিতিতে পর্তুগাল থেকে যুক্তরাজ্যে ফিরলে কয়েক দফা করোনা টেস্টের পরেও থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে, এমনকি বাদ যাবে না 2 ডোজ টিকা নেয়া নাগরিকরাও। এমন সিদ্ধান্তকে হঠকারী বলছেন বাংলাদেশি পর্তুগিজ সহ সাধারণ নাগরিকরা। ইউকে সরকার নতুন করে যে বিধিনিষেধ আরোপ করছে পর্তুগালের প্রতি, এটার জন্য কিন্তু আমরা আসলেই চিন্তিত এবং বিষয়টা সত্যি উদ্বেগের, কারণ আমাদের এখন ট্রাভেল করার জন্য যে কস্টিংটা অনেক হাই হয়ে গেছে। এই মুহূর্তে আমি যেতে পারতেছি না, আজ গেলেও আমি 10 দিনের ঘর থেকে বেরোতে পারবো না। সুতরাং এই ধরনের হঠকারী সিদ্ধান্ত, হঠকারী কারণে বলছি, আসলে সবার জন্য এটা খুবই নাজুক একটা পরিস্থিতি সৃষ্টি করছে। মঙ্গলবার থেকে সিদ্ধান্ত কার্যকর হওয়ার ঘোষণায় ঝামেলা এড়াতে এরই মধ্যে পর্তুগাল ছেড়েছেন কয়েক হাজার ব্রিটিশ পর্যটক। অনেকে ভ্রমণ বাতিল করায় বিপুল ক্ষতির মুখে পড়েছেন আলগারভ অঞ্চলের ব্যবসায়ীরা। যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ার সহ খোদ ব্রিটিশরাও। এছাড়া এতে ক্ষতির মাত্রা বাড়ছে এখানে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত বাংলাদেশিদের। এমন পরিস্থিতিতে আগের অবস্থায় ফিরতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে পর্তুগাল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। কুয়েতের সরকারের বিধিনিষেধের কড়াকড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে এর প্রভাব পড়েছে। দেশটিতে কার্গো ব্যবসায় প্রবাসীরা পড়েছেন চরম বিপাকে। লোকসানের মুখে কর্মচারীদের বেতন ও দোকান ভাড়া দিতে হিমশিম খাচ্ছেন তারা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতে 2020-এর ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকায় কার্গো ব্যবসা বন্ধ ছিল। ডিসেম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো না গেলেও চট্টগ্রাম বিমানবন্দরের মাধ্যমে মালামাল পাঠান ব্যবসায়ীরা। আগে মালামাল পাঠাতে যেখানে সময় লাগত 7 থেকে 10 দিন, এখন চট্টগ্রাম বিমানবন্দরের মাধ্যমে পাঠানোয় তা মাসখানেক সময় লেগে যাচ্ছে। বেড়েছে খরচও। এতে ব্যবসায়ীরা দোকান ভাড়া ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। প্রবাসীদের দাবি শীঘ্রই যেন ঢাকা ও সিলেটের বিমানবন্দরের মাধ্যমে মালামাল পাঠানোর অনুমতি দেয় দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ হচ্ছে, এখন বর্তমানে আমাদের চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে আমাদের বিমানের মালামাল যাতায়াত করতেছে অনেক কষ্টের মাধ্যমে। এখন আমরা যদি আজকে যদি মালটা যদি 1 তারিখ পৌঁছে 25 দিন পর আমরা মালটা নিতে পারতেছি। ঢাকা ও সিলেটের এয়ারপোর্টটা আমাদের কার্গোর জন্য অতি সহজ যাতে আমাদের জন্য খুলে দেয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের যারা দায়িত্ব আছেন ওনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যাতে করে ঢাকা এয়ারপোর্ট সহ সিলেট, ঢাকা এবং যত আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে বাংলাদেশ সবগুলো যাতে মালামাল পাঠানোটা সহজ করে দেওয়া হয়, যাতে করে আমরা সহজে মালামাল ক্লিয়ারেন্স করতে পারি বাংলাদেশ থেকে। মহামারী করোনার প্রাদুর্ভাবে দীর্ঘদিন ফ্লাইট চলাচল বন্ধ থাকায় প্রবাসীরা দেশে ছুটিতে আসতে পারছেন না। তাই অনেকেই নিজের পরিবার পরিজনের জন্য কার্গো সার্ভিসের মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকেন। তারা মনে করেন বাংলাদেশ সরকারের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যেন প্রবাসীদের কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব স্বাভাবিক নিয়মে সব বিমানবন্দরের মাধ্যমে মালামাল পাঠানোর ব্যবস্থা করে। এটাই ব্যবসায়ী সহ প্রবাসীদের দাবি। সময় সংবাদ, কুয়েত। জয়পুরহাটের কালাই বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনি। মুঠোফোন নিয়ে অপেক্ষায় একদল তরুণ। করোনা মহামারীর এই দুঃসময়ে অক্সিজেন চেয়ে কেউ ফোন দিলেই তারা মোটরসাইকেল নিয়ে ছুটে যান। বিনামূল্যে অক্সিজেন সরবরাহ ছাড়াও কোনো রোগীর প্লাজমা বা রক্তের প্রয়োজন হলেও ছুটে যান তারা। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2018 সালে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছেন জয়পুরহাটের এমন শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয় জয়পুরিয়ান ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গেল বছর করোনায় জেলায় যারা কর্মহীন হয়ে পড়েন তাদের খাদ্য সহায়তা দেয় ট্রাস্টটি। এছাড়াও মাস্ক বিতরণ সহ সচেতনতামূলক নানা কার্যক্রমে অংশ নেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। এরই ধারাবাহিকতায় এবছর দ্বিতীয় দফায় দেশে করোনা সংক্রমণ বেড়ে গেলে আক্রান্ত রোগীদের অনেকে অক্সিজেন স্বল্পতায় শ্বাসকষ্টে ভুগছিলেন। এ অবস্থায় সংগঠনটির কর্মীরা বিনামূল্যে অক্সিজেন সরবরাহে এগিয়ে আসেন। অনলাইন কিংবা মুঠোফোনে খবর পেলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনায় সংক্রমিত কিংবা শ্বাসকষ্ট নিয়ে যন্ত্রণায় ছটফট করা রোগীদের বাড়িতে পৌঁছে দেন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার। 15-20 মিনিটের মধ্যে এসে অক্সিজেন সেবা প্রদান করে এমন মহৎ উদ্যোগের জন্য জয়পুরিয়ান ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ। পোস্ট করার প্রায় আধা ঘন্টার মধ্যেই অক্সিজেন সরবরাহ আমাকে করেন। সেই অক্সিজেন সিলিন্ডার পেয়ে আমার বাবা এখন
খুব সুস্থ ফিল করছেন। জয়পুরহাট 2 আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপনের আহ্বানে সাড়া দিয়ে জয়পুরিয়ান ট্রাস্টের প্রায় 1000 সদস্যের মধ্যে অন্তত 60 জন স্বেচ্ছাসেবক দিনরাত 24 ঘন্টা করোনা রোগী ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে এই সেবা দিয়ে যাচ্ছেন। জয়পুরহাটের এই প্রান্ত থেকে ও প্রান্ত যখনই কোনো ফোন কল চলে আসে আমাদের কাছে বা মেসেজ আসে, আমরা সাথে সাথে সেখানে অক্সিজেনের ব্যবস্থা করি বিনামূল্যে। জয়পুরহাটের যারা সমৃদ্ধশালী সাহায্য সহযোগিতা করে আমাদের ট্রাস্টের কার্যক্রম বেগবান করার জন্য হেল্প করবে। স্থানীয় জনপ্রতিনিধি ও জাতীয় সংসদের হুইপ সংগঠনটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এই ধরনের উদ্যোগের মাধ্যমে এই করোনা মহামারীকে জয় করা আমাদের জন্য সহজ হবে। তাদেরকে আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত করতে যা যা করা দরকার আমরা করব। জয়পুরিয়ান ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা 15টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে ইতিমধ্যে শতাধিক রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়েছেন। সময় সংবাদ, জয়পুরহাট। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হু হু করে সংক্রমণ বাড়ায় রাজশাহী মেডিকেলে রোগীর প্রবল চাপ। স্বজনদের অবাধ যাতায়াতে ঝুঁকিতে নগরবাসী, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা। এবং দেশে মেগা প্রকল্পগুলোয় আগুনে ক্ষতি ঠেকাতে নিরাপত্তা বলয়। স্থাপিত হচ্ছে 11টি ফায়ার স্টেশন। থাকবে অত্যাধুনিক যন্ত্রপাতি, আগামী বছরই শেষ হবে কাজ। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।